ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস শিক্ষা আজকে বিষয়ভিত্তিক অংশে আমি স্বাগত জানাচ্ছি। আমি হচ্ছে দীপঙ্কর চন্দ্র রায়। আমি 35তম বিসিএস এ কর্মরত আছি এখন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস নান্ডে। আমি আজকে লাইভ এমসিকিউ থেকে আমাদের যে বিষয়ভিত্তিক অংশ মনোবিজ্ঞান, যার বিষয় কোড হচ্ছে 171, সেই ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস, তো আশা করি আপনারা ক্লাসটি এনজয় করবেন এবং আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আপনারা যতটুকু পারেন আপনারা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে একটা স্পেশাল সাবজেক্ট এবং এটার হচ্ছে শুধু তথ্যভিত্তিক না, এখানে আপনার একটু বাস্তব বা প্রায়োগিক বিষয়গুলো নিয়েও আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এবং ক্লাস শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, যেটা আমার পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আমরা আগাতে পারি। এখানে হচ্ছে আমার পরিচয় পর্ব। আমি বেসিক্যালি 35তম বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডার। এখন আমি এর আগে কলেজে কর্মরত ছিলাম, বাট এখন আমি সংযুক্তি হিসাবে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, দেখেন আজকের মূল বিষয়টা হচ্ছে বেসিক্যালি সাধারণ মনোবিজ্ঞান। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমি সাধারণ মনোবিজ্ঞানে যেসব প্রাথমিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের 49তম বিসিএস এ আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে আমার এখানে যতটুকু আছে সেটাই যথেষ্ট বলে আমি মনে করি না। আপনাদের আরও মূল বিষয়গুলো মূল বই থেকে আপনাদের আরও ভালোভাবে পড়তে হবে, কারণ কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমি যে বিষয় যেখান থেকে তথ্যগুলো আজকে দিয়েছি সেগুলো আমি সবার শেষে একটা স্লাইডে আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছি সেই বইগুলোর নাম, যেগুলো মূলত আমাদের 49তম বিসিএস এর মনোবিজ্ঞান যে বিষয়টা আছে সেই বিষয়গুলো কভার করবে। তো আমরা ক্লাস ওভারভিউতে যাব। আজকে ক্লাস ওভারভিউ আমরা দেখব যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি বেসিক্যালি 3টে টপিকসের উপরে একটু আপনাদের সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই বিষয়গুলো হচ্ছে যে মনোবিজ্ঞান কি, আসলে মনোবিজ্ঞানের সংজ্ঞা ও বিষয়বস্তু, মনোবিজ্ঞানের শাখাসমূহ কি কি এবং গবেষণার পদ্ধতিসমূহ আলোচনা করব। আমাদের যে কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে সেটার গঠন এবং কার্যাবলী, আমাদের অন্তঃক্ষরা বা নালীহীন যেগুলো গ্রন্থি আছে, যেগুলোকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেই গ্রন্থিগুলো কি কি এবং এটা আচরণের উপর আমাদের কিভাবে সেই গ্রন্থিগুলো প্রভাব ফেলে। এর বাইরে আমরা আলোচনা করব সংবেদন ও প্রত্যক্ষণ। আপনারা জানেন আশা করি সেন্সেশন এবং পারসেপশন আমরা যেটা বলে থাকি, এটার সাথে আমাদের যে ভিশন এবং অডিটরি সিস্টেম কিভাবে জড়িত এবং আমাদের সংবেদন সীমা বা যেটাকে আমরা থ্রেশহোল্ড বলি এবং সেটা আমরা কিভাবে পরিমাপ করি, সেই পরিমাপসমূহ নিয়ে একটু আলোচনা করব। আর সবশেষে আমরা দেখব যে প্রত্যক্ষণীয় সংগঠন বা পারসেপচুয়াল অর্গানাইজেশন আমরা বলে থাকি, এবং ডেপথ প্রত্যক্ষণ আছে, ডেপথ বা সুগভীর প্রত্যক্ষণ, ইলিউশন এবং ডিলিউশন নিয়েও আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, চলুন আমরা পরবর্তী শুরু করি। তো শুরুতেই আমরা দেখব যে ডেফিনেশন অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সাইকোলজি। হ্যাঁ, তো যেহেতু আপনারা অলরেডি অনেকেই সাইকোলজিতে অনার্স এবং অনেকে হয়তো মাস্টার্স করে ফেলেছেন, আপনারা এই বিষয়টা খুব ভালো মতোই জানেন বলে আমি আশা করি, কারণ এটা একদম শুরুর দিকেই থাকে। আর যারা উচ্চ মাধ্যমিকে যারা সাইকোলজি পড়েছেন তাদের জন্য আরও একটু সহজ হবে বলে আমার বিশ্বাস, কারণ আমাদের যে বেসিক জিনিসগুলো সাধারণ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে সেগুলো সাধারণত অনেক প্রাথমিক লেভেলের। হ্যাঁ, তো ইন্টারমিডিয়েটে যারা পড়েছেন তাদের জন্য আরও সহজ হবে বলে আমার বিশ্বাস। তো শুরু করি, আসলে মনোবিজ্ঞান কি জিনিসটা। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ আমরা সবাই জানি সাইকোলজি। সাইকোলজি
এটা একটা গ্রিক ওয়ার্ড, দুটি শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে সাইকি এবং লোগোস। হ্যাঁ, তো আপনাদের যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা, 100 মার্কের এমসিকিউ, সেজন্য স্পেসিফিকভাবে আপনাদের এই ওয়ার্ডগুলো বা এর স্পেলিং সহ আপনাদের জানতে হবে, কারণ কোশ্চিন কিন্তু একটু ট্রিকি হতে পারে, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা এবং ইন্টারভিউ শুধু ভাইবা দিয়েই আপনাদের এবারের যারা টিকবেন তারাই মনোনয়ন পাবেন 49তম বিসিএসে। তো সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা বা মন, আর লোগোস আমরা যেটা বলি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তো আর প্রথম সাইকোলজি কে ব্যবহার, মানে জনক বলি বা সাইকোলজি শব্দ বলি, এটা ইউজ করে উইলিয়াম ওন্ড। তাকেই মনোবিজ্ঞানের জনক বলা হয়, তবে বিভিন্ন জায়গায় কিন্তু উইলিয়াম ওন্ডকে শুধু পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হিসাবে ধরা হয়, এবং মনোবিজ্ঞানের জনক হিসাবে উইলিয়াম ওন্ড এবং উইলিয়াম জেমস দুইজনকেই মনোবিজ্ঞানের জনক হিসেবে ধরা হয়। তো মনোবিজ্ঞান শুরুটা আমরা যেটা দেখেছি যে 1875 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে, এবং উইলিয়াম জেমস আমেরিকার যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানে একই সালে দুটি মনোবিজ্ঞানের পরীক্ষণ গবেষণাগার স্থাপন করেন, যেগুলো হচ্ছে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার হিসেবে স্বীকৃতি পায়। 1879 সালকে মনোবিজ্ঞানের জন্মসাল বলা হয়, এবং কারণ ওই 1879 সালে জার্মানির যে লিপজিগ বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি, সেটাই মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি পায়। কারণ এর আগে 1875 সালে যে গবেষণাগার দুটো প্রতিষ্ঠা করা হয়েছে, দুটোই কিন্তু মানে সেখানে গবেষণা করার মতো তেমন পরিবেশ বা অবস্থা ছিল না। হ্যাঁ, তো এর বাইরেও অনেকেই হয়তো মনোবিজ্ঞানের, যেমন আধুনিক মনোবিজ্ঞানের জনক বা বিভিন্নভাবে বিভিন্ন মনোবিজ্ঞানের জনক আলাদা আলাদা হিসাবে জনক আছেন, বাট শুধু মনোবিজ্ঞানের জনক হিসেবে ধরতে গেলে আমাদের উইলিয়াম ওন্ড এবং উইলিয়াম জেমস এই দুইজনকেই ধরতে হবে। হ্যাঁ, তো আমরা সংজ্ঞায় যাই, কারণ মনোবিজ্ঞানের হয়তো বাংলা মিনিং আমরা সেভাবে এক্স্যাক্টলি করতে পারবো না, কারণ এটা নিয়ে একটু বিতর্ক আছে। যেমন মনোবিজ্ঞান কিভাবে আত্মার বিজ্ঞান বা মন কিভাবে গবেষণার বিষয়, সেগুলো নিয়ে বিতর্ক আছে। তবে আমরা কিছু সংজ্ঞা দেখি, সংজ্ঞা দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। তো প্রথম সংজ্ঞাতেই বলা হয়, সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। এটা আপনারা সাইকোলজি একটা বই আছে ক্রাইডার, ওনার বইতে এই ডেফিনেশনটা পাবেন। তো আরেকটা হচ্ছে রোডিজার, তার একটা ডেফিনেশন আমরা দেখব, সাইকোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস, মেন্টাল লাইফ। তো এই সংজ্ঞাগুলো, আরও অনেকগুলো সংজ্ঞাই আছে বইয়ে আসলে, তবে এই সংজ্ঞা যতগুলো সংজ্ঞাই থাকুক সবগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে চারটা বিষয় এখানে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। প্রথমটাই হচ্ছে আমাদের আচরণ। মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আচরণ নিয়ে কাজ, আচরণ নিয়ে গবেষণা। দ্বিতীয়টা হচ্ছে মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস আমরা বলি, মানুষ ও প্রাণী নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে বিজ্ঞান। এই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু সংক্ষেপে বলি যে আচরণটা আসলে কি, প্রাণী যা করে তাই হচ্ছে আচরণ। তবে আচরণকে অবশ্যই সেটা হতে হবে অবজারভেবল বা যেটা দেখা যায়, মেজারেবল যেটা পরিমাপ করা যায়, এবং রেকর্ডেবল মানে সেটা যেন অবশ্যই রেকর্ড করা যায়। হ্যাঁ, সেটাকেই আমরা আচরণ বলবো। মানসিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা একটু ডেপথ একটা বিষয়। মেন্টাল প্রসেসের মধ্যে আমরা দেখেছি অনেকগুলো বিষয় আছে, যে আমাদের বুদ্ধি আছে, চিন্তা আছে, আমাদের আবেগ, প্রেষণা, হ্যাঁ, এই সবগুলো বিষয়ে মানসিক প্রক্রিয়ার মধ্যে আছে। মানুষ ও প্রাণী, আসলে মনোবিজ্ঞানে আমরা বুঝলাম যে মানুষের মন নিয়ে আলোচনা করে, কিন্তু এখানে প্রাণীর কি কাজ, এই বিষয়টাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেগুলো বিষয় আমরা মানুষের উপরে অ্যাপ্লাই করতে পারি না, সেগুলোই কিন্তু আমরা প্রাণীর উপরে গবেষণা করে অনেক কিছু জানতে পারি। এবং মনোবিজ্ঞান কি বিজ্ঞান কিনা, অবশ্যই এটি একটি বিজ্ঞান। হ্যাঁ, তো এখানে আমরা আরও একটা ডেফিনেশন দেখব। অ্যাকর্ডিং টু ক্রাইডার, উনি বলেছেন যে সায়েন্টিফিক
মানে বিজ্ঞান যে আমরা বলি মনোবিজ্ঞান, তো এখানে মনোবিজ্ঞানটা সায়েন্টিফিক কেন, এখানে উনি বলেছেন সায়েন্টিফিক রিফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্টাডি অফ সাইকোলজি ইজ বেসড অন ইনফরমেশন কালেক্টেড থ্রু এ সেট অফ সিস্টেমেটিক procedures known as the scientific method. The information collected is referred to as data, specifically defined as the records of the observation of measurement in a study. The behavior সংজ্ঞায় বলা হচ্ছে behavior is any activity that can be observed, recorded and measured. This includes first what living beings do, that is their actual movements in time and space. মেন্টাল প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের থট, মেমোরিজ, ইমোশনস, মোটিভেশনস, ড্রিমস, পারসেপশনস অ্যান্ড বিলিভস, এগুলো হচ্ছে সবগুলোই আমাদের মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। The study of this process present a special problem because they cannot be directly observed, recorded or measured. আর সাইকোলজির মেইন গোল কি, মেইন গোল এখানে বলা হয়েছে কয়েকটা মেইন গোল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মেইন গোল হচ্ছে টু ডিসক্রাইব। কোশ্চেনে হয়তো আসতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন গোলস অফ সাইকোলজি, ওখানে প্রথমটাই হচ্ছে টু ডিসক্রাইব, আমাদের বর্ণনা করা, টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, টু প্রেডিক্ট, সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করা, টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপেরিয়েন্স, যে আমরা কীভাবে বিহেভিয়ার বা আচরণটাকে মডিফাই করতে পারি, অ্যান্ড টু অ্যাপ্লাই নলেজ টু প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার, এবং সেই যে আমাদের যে গবেষণার জ্ঞানটা বা এক্সপেরিয়েন্সের যে জ্ঞানটা সেটা আমরা কীভাবে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য প্রমোট করতে পারি, সেটাও একটা সাইকোলজির অন্যতম গোল। সাইকোলজি যদি আমরা রুটটা দেখি, সাইকোলজি আসলে কোথা থেকে এসেছে, তো সাইকোলজির রুটটা বেসিক্যালি দুইটা জায়গা থেকেই, একটা হচ্ছে ফিলোসফি আর একটা সাইকোলজি। তো আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে জি স্ট্যানলি হল, সে হচ্ছে এপিএ বা আমরা যে বলি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, সেটার ফাউন্ডার। এই ইনফরমেশনগুলো আপনারা একটু জেনে রাখবেন, কারণ সেটা আবার আপনাদের কোশ্চেন আসতেও পারে। তো আসলে এতক্ষণ আমরা ডেফিনেশন বা বেশ কয়েকটা বিষয় দেখলাম। তো সাবজেক্ট ম্যাটারগুলো কি, আসলে মনোবিজ্ঞানের মূল যে বিষয়বস্তু সেগুলো কি, সেগুলো নিয়ে একটু আমরা জানবো। তো প্রথমটাই হচ্ছে যে লার্নিং বা শিক্ষণ। আমরা যারা সাইকোলজি পড়েছি সবাই আমরা জানি সাইকোলজি শিক্ষণ বা লার্নিংটা কি। তারপরে ব্যক্তিত্ব, যে বিষয়গুলো আমাদের আচরণের উপরে স্থায়ী বা দীর্ঘমেয়াদী কোনো ইফেক্ট তৈরি করে, সেই বিষয়গুলোই মূলত মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। এর মধ্যে আছে বুদ্ধি, স্মৃতি বা বিস্মৃতি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আগে বলেছি আমরা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং আমাদের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, আমাদের পারসেপশন, প্রত্যক্ষণ, আচরণের অস্বাভাবিকতা, সামাজিক পরিবেশ, শিল্পক্ষেত্রে আচরণ, শিশু আচরণ, উপদেশনা ও নির্দেশনা, প্রাণীর আচরণ, মানসিক প্রক্রিয়া, সে সবগুলোই হচ্ছে আমাদের সাইকোলজির হচ্ছে আলোচ্য বিষয়। তো মনোবিজ্ঞানের যে আলোচ্য বিষয়গুলো আমরা দেখলাম, সেখানে আসলে আপনারা জানেন যারা পড়েছেন, শিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা আসলে কিভাবে শিক্ষণ করি, শুধু মানুষ না প্রাণী কিভাবে শিক্ষণ করে, সবগুলোই হচ্ছে আমাদের কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। এবং শিক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের শিক্ষণের উপরে প্রভাব ফেলে, সেই বিষয়গুলো শিক্ষণের মধ্যে আলোচনা করা হয়। আর ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিত্ব হচ্ছে যে আমরা জানি যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, আমরা যেটাকে বলে থাকি, পার্সোনালিটি উপর ডিপেন্ড করে আসলে মানুষের আচরণগুলো ডিফারেন্ট হয়ে থাকে, এবং দেখা গেছে যে এটা একটা ইউনিক একটা ক্রাইটেরিয়া। এক এক মানুষের পার্সোনালিটি এক এক রকম, যেখানে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুতরাং যেহেতু ব্যক্তিত্ব ডিফারেন্ট, সেহেতু তাদের আচরণগত অনেক পার্থক্য দেখা যায়। বুদ্ধি, আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুদ্ধি। আমরা কিভাবে বুদ্ধি পরিমাপ করি, বুদ্ধি আসলে কি, কতটুকু বুদ্ধি থাকলে আমরা তাকে বুদ্ধিমান বলবো, বা বুদ্ধির রেঞ্জটা কি, সবগুলো বিষয়ই কিন্তু এই বুদ্ধির মধ্যে আলোচনা করা হয়ে থাকে। ইভেন সেটাও আলোচনা করা হয়ে থাকে যে আসলে কিভাবে আমাদের বুদ্ধি বাড়ানো যায় বা আরও
বিভিন্ন কাজে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। স্মৃতি বিস্মৃতি, আমরা জানি যে আমাদের মনোবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে মেমোরি অ্যান্ড ফরগেটিং, তাই না? আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা শুধু না, সব প্রাণী আমরা অনেক কিছু মেমোরাইজ করি বা আমাদের স্মৃতিতে ধরে রাখি। কোনোটা বেশি দিন থাকে, কোনোটা কম দিন থাকে। কেন থাকে সবগুলো বিষয় আসলে, এবং কেন ভুলে যাই, এটার কারণগুলো কি কি হতে পারে, সবগুলো বিষয় মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। অন্তঃক্ষরা গ্রন্থি, আসলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আমরা বলি, যে এই গ্রন্থিগুলো কিভাবে আমাদের শরীরে আচরণকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, সেটা। আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেম কিভাবে গঠিত, সেটা কত প্রকার, কি কি, সবগুলো বিষয়ে আমরা স্নায়ুতন্ত্রে আলোচনা করি, এবং স্নায়ুতন্ত্র কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়াবলীর মধ্যে রয়েছে। এরপরে প্রত্যক্ষণ, আমরা জানি সংবেদন, প্রত্যক্ষণ, সবগুলোই হচ্ছে আমাদের আচরণকে প্রভাবিত করে, বা মনোবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, যে আমরা কিভাবে একটা জিনিসকে অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যাটা সঠিক নাকি ভুল, সেটা আমরা প্রত্যক্ষণে আলোচনা করি। আচরণের অস্বাভাবিকতা, আমরা জানি যে মানুষ বিভিন্ন ধরনের মানসিক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা পারিপার্শ্বিক কারণে হোক বা জৈবিক কারণেই হোক। সেই আচরণগুলো, অস্বাভাবিকতার কারণ কি এবং কোন কোন সেটাকে আমরা দূর করতে পারি উপায়ে, সেগুলো আচরণ আমাদের মনোবিজ্ঞানের আলোচনার মধ্যেও থাকে। আমাদের সামাজিক পরিবেশ কিভাবে আমাদের আচরণ বা আমাদের যে সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে, সমাজের আচরণকে প্রভাবিত করে, সেগুলো আলোচনা করে। শিল্পক্ষেত্রে কিভাবে আচরণ করলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে বা মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, সবগুলো বিষয়েই ক্ষেত্রে আচরণ, এটা মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশু আচরণ। শিশু আচরণ কেমন হবে, শিশুটা সঠিকভাবে তার আচরণের বিকাশ হচ্ছে কিনা, মানসিক বা শারীরিক বিকাশ হচ্ছে কিনা, সবগুলোই আমরা শিশু আচরণ এই বিষয়ে দেখি মনোবিজ্ঞানে। উপদেশনা এবং নির্দেশনা, এই বিষয়গুলো দেখি আমরা। প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি অলরেডি। এরপরে আমরা যাব যে আসলে অনেকগুলো ফিল্ড আছে আমাদের সাইকোলজিতে, হ্যাঁ, যে সাইকোলজি বেসিক্যালি কোন কোন ফিল্ড নিয়ে আলোচনা করে, এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তাহলে অসংখ্য ফিল্ড। হয়তো সাইকোলজির শুরুর দিকে এতগুলো ফিল্ড ছিল না, বাট এখন হচ্ছে যতই দিন যাচ্ছে প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন ফিল্ড তৈরি হচ্ছে সাইকোলজির। এখানে আমি কয়েকটি ফিল্ডের কথা উল্লেখ করেছি, এর বাইরেও হয়তো থাকতে পারে, বাট আমি যে বইগুলো রেফারেন্স হিসেবে উল্লেখ করেছি সেই বইগুলো থেকে আমি এইগুলোই ফিল্ড পেয়েছি। তো প্রথম ফিল্ডটাই হচ্ছে যে জেনারেল সাইকোলজি। জেনারেল সাইকোলজি, আপনারা জানেন যে সাইকোলজির যে একেবারেই প্রাথমিক যে বিষয়গুলো আলোচনা করা হয়, যেমন আজকে যে আমরা বিষয়গুলো আলোচনা করতেছি, সবগুলোই কিন্তু জেনারেল সাইকোলজির অন্তর্ভুক্ত। এরপরে আছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। আসলে যেহেতু সাইকোলজি মানুষের আচরণ নিয়ে কাজ করে, সেজন্য সেটা একটা এক্সপেরিমেন্টাল বিষয়। আমরা বিভিন্ন ধরনের চলের ব্যবহার করে কোনোটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে একটা চলের উপর তার প্রভাব দেখি এবং তার ইফেক্টটা কি, সবগুলোই হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে আলোচনা করে থাকি। সেখানে আপনারা জানেন যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, হ্যাঁ, বা এক্সট্রেনিয়াস বিভিন্ন ভেরিয়েবল ব্যবহার করে থাকি। ক্লিনিক্যাল সাইকোলজি একটি খুবই ইম্পর্টেন্ট একটি শাখা আমাদের সাইকোলজির, কারণ সাইকোলজি শুধু এখন আর ওই নির্দিষ্ট কোনো ক্ষেত্রে আবদ্ধ নাই, হ্যাঁ, এখন কিন্তু মানুষের যে অস্বাভাবিকতা বা বিভিন্ন ধরনের মানসিক রোগ, সব কিছু নিয়ে এখন মনোবিজ্ঞানের একটি আলাদা শাখাই এখন হয়েছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি, আপনারা জানেন যে এডুকেশন সেক্টরে সাইকোলজি আমাদের কিভাবে ভূমিকা পালন করে, কিভাবে স্টুডেন্ট টিচারদের মানসিক স্বাস্থ্য নিয়ে
সেগুলো নিয়েই মূল বেসিক্যালি এডুকেশনাল সাইকোলজি কাজ করে। কিভাবে কারিকুলাম ডেভেলপ করলে সেটা আমাদের শিক্ষার্থীদের উপরে পজিটিভ একটা প্রভাব পড়বে, সেগুলো নিয়েও আলোচনা করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি, এটাও একেবারেই নতুন একটি শাখা না, বেশ পুরনো শাখা আমাদের। যেটা একটু আগে বলছিলাম যে শিল্পক্ষেত্রে আমাদের আচরণ কীরকম হবে বা সেই আচরণের পরবর্তীতে সেটার ইন্টারভেনশন কি হবে, সবগুলোই আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিতে আলোচনা করি। আর একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কাউন্সিলিং সাইকোলজি। কাউন্সিলিং, আপনারা জানেন যে কোনো ব্যক্তির মানসিক সাহায্যের ক্ষেত্রে আমরা কাউন্সিলিং প্রক্রিয়া ইউজ করে থাকি। এটি একটি সায়েন্টিফিক ওয়ে, যেখানে আপনি একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলর থাকেন আর একজন ক্লায়েন্ট থাকেন। তো এটি টু ওয়ে প্রসেস। সেখানে কাউন্সিলর ক্লায়েন্টকে তার সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে। ডেভেলপমেন্টাল সাইকোলজি, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা সাইকোলজিতে। আমরা জানি যে মানুষের বিকাশ, এটা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্তই হয়ে থাকে এবং এই বিকাশ কখনো থেমে থাকে না। হ্যাঁ, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কত ধরনের বিকাশ হয় এবং বিকাশের সাথে আসলে মানুষের আচরণের কি সম্পর্ক, সেই বিষয়গুলোই এখানে আলোচনা হয়ে থাকে ডেভেলপমেন্টাল সাইকোলজি। তারপরে চাইল্ড সাইকোলজি, শিশু মনোবিজ্ঞান, যেটাকে আমরা বলে থাকি যে শিশুদের মানসিক বিকাশ পুরোটাই আমরা চাইল্ড সাইকোলজিতে আলোচনা করে থাকি। সোশ্যাল সাইকোলজি, যে সামাজিক পরিবেশ বা সমাজ ব্যবস্থা কিভাবে আমাদের আচরণের উপর প্রভাব ফেলে বা এর প্রতিকার কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সোশ্যাল সাইকোলজিতে আলোচনা করে থাকি। ফিজিওলজিক্যাল সাইকোলজি, এটা একটা নতুন শাখা, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান যেটাকে বলা হয়। গাইডেন্স সাইকোলজি, আসলে নির্দেশনামূলক মনোবিজ্ঞান এটাকে বলা হয়। ইঞ্জিনিয়ারিং সাইকোলজি, আপনারা জানেন যে সাইকোলজি এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরেও অনেক ভূমিকা পালন করতেছে। অ্যাবনর্মাল সাইকোলজি, যেটা অস্বাভাবিক মনোবিজ্ঞান আমরা বলে থাকি। অস্বাভাবিক মনোবিজ্ঞান বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বা সমস্যার কারণ, তার প্রতিকার নিয়ে অ্যাবনর্মাল সাইকোলজিতে আমরা আলোচনা করে থাকি। ফরেনসিক সাইকোলজি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে ক্রাইম বা ল, এসব বিষয় নিয়ে আলোচনা করে। কগনিটিভ সাইকোলজি, আমাদের যে ক্রিটিক্যাল মেন্টাল প্রসেসগুলো নিয়ে কগনিটিভ সাইকোলজিতে আমরা আলোচনা করে থাকি, যেমন আমাদের থিঙ্কিং, আমাদের মোটিভেশন। হ্যাঁ, এনভায়রনমেন্টাল সাইকোলজি বা পরিবেশ মনোবিজ্ঞান, এটা একটা গুরুত্বপূর্ণ শাখা। এরপরে স্পোর্টস সাইকোলজি, আমাদের আছে যে ক্রীড়া ক্ষেত্রে সাইকোলজি কিভাবে হেল্প করে, সেগুলো নিয়ে আলোচনা করে। এর বাইরেও আবার অনেকগুলো নতুন শাখাও হয়েছে। আপনাদের ক্লিনিক্যাল নিউরো সাইকোলজি আছে আমাদের, এভলিউশনারি সাইকোলজি, পার্সোনালিটি সাইকোলজি, সাইকোলজি অফ উইমেন। হ্যাঁ, এটি একটি নতুন শাখা সাইকোলজির। ইদানিং হেলথ সাইকোলজি বলে একটা শাখা হয়েছে, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের সাথে মনের যে একটা সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করে। বিহেভিয়ারাল সাইকোলজি, আচরণগত অস্বাভাবিকতা, যেটা রিসেন্টলি ব্যাপক কাজ করতেছে। আসলে কিভাবে আচরণ আমরা মডিফাই করব, কিভাবে নেগেটিভ থেকে পজিটিভ আচরণটাকে আমরা বাড়াবো, সেই বিষয়গুলো নিয়ে বিহেভিয়ারাল সাইকোলজি আলোচনা করে। বায়ো সাইকোলজি, একটা খুবই গুরুত্বপূর্ণ শাখা, এটা সাইকোলজি শুরুর দিককারই একটা শাখা। কম্পারেটিভ সাইকোলজি আছে এবং ক্রস কালচারাল সাইকোলজি আছে, যেটা হচ্ছে বিভিন্ন কালচার নিয়ে, আসলে কালচার ভেদে কেন আমাদের আচরণ ডিফারেন্ট হয় এবং এগুলোর কারণগুলো কি কি, সবগুলো বিষয় নিয়ে আমরা ক্রস কালচারালে আলোচনা করি, হ্যাঁ, বা জানতে পারি। তো এই সবগুলোই হচ্ছে আমাদের ফিল্ড অফ সাইকোলজি। আমি পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি। আসলে সাইকোলজি যেহেতু একটি সায়েন্স, অবশ্যই তার কিছু রিসার্চ মেথড আছে। আমরা জানি যে সাইকোলজিতে যা কিছুই করা হয় সব কিছু গবেষণালব্ধ জ্ঞান থেকেই আমরা সাইকোলজি জানতে পারি। তো সব মানে যেগুলো খুবই কমন রিসার্চ মেথড সাইকোলজিতে আলোচনা করা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম শুধু না, খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এবং শুরুর দিকের একটি মেথড হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন। আসলে আমি একটা আচরণ সম্পর্কে যে কাউকে
কিভাবে জানবো সেটা, সেই আচরণটা হয়তো সব সময় সেটাকে প্রডিউস করা সম্ভব নাও হতে পারে, তখন আমি সেটা কিভাবে করব? ন্যাচারালিস্টিক অবজারভেশনের মাধ্যমে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে আমি তাকে অবজার্ভ করব যে কিভাবে সে আচরণটি করতেছে। কেস স্টাডি মেথড একটি খুবই বহুল ব্যবহৃত মেথড, যেখানে হচ্ছে আমরা কারো আচরণের অস্বাভাবিকতা বা মানসিক কোনো সমস্যা নিয়ে যদি কোনো তথ্য বা উপাত্তের দরকার হয়, দেন আমরা কেস স্টাডি মেথডটা ইউজ করে থাকি। এবং কেস স্টাডিতে যেসব পদ্ধতি অনুসরণ করা হয় সেখানে সেই ব্যক্তি সম্পর্কে ডিটেলস তথ্য নেওয়া হয়ে থাকে। তার সেখানে থাকতে পারে তার নাম, বয়স, তার হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তার এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে পারে, তার যে অস্বাভাবিকতা সেটা কতদিন থেকে শুরু হয়েছে, সেটা সম্পর্কে তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা কোনো কারো কাছে হেল্প নিয়েছেন কিনা, সবগুলো বিষয়ে আমরা কেস স্টাডি মেথডে আলোচনা করি। এরপরে সার্ভে মেথড, আপনারা জানেন যে যখন বড় ধরনের কোনো আমাদের স্যাম্পল নিয়ে কাজ করতে হয়, দেন কিন্তু আমাদের সার্ভে মেথড করতে হবে। এরপরে কোরিলেশনাল স্টাডিজ মেথড, সহ সম্পর্ক, যেটা আমরা দেখে থাকি, যার রেঞ্জ হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত। একটার সাথে আরেকটার কজ ইফেক্ট রিলেশনগুলো আমরা কোরিলেশনাল স্টাডিজের মাধ্যমেই অনেক সময় দেখে থাকি। এক্সপেরিমেন্টাল মেথডটাও হচ্ছে দেখা গেল সব কিছু তো ন্যাচারালিস্টিক অবজারভেশনের মেথডে আমরা করতে পারি না, অনেক আচরণ আছে যেগুলো আমাদের একটু কন্ট্রোলড এনভায়রনমেন্টে আমাদের দেখতে হয়, বা এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলো বা তাদের ইফেক্টগুলো কমানোর জন্য আমাদের এক্সপেরিমেন্টাল মেথড ইউজ করতে হয়। তারপরে মাল্টি মেথড অ্যাপ্রোচ, অনেক ক্ষেত্রেই আমরা দেখা গেল নির্দিষ্ট কোনো মেথডে আমরা সেটা ইউজ করতে পারি না, সেজন্য আমাদের মাল্টি মেথড, একসাথে একাধিক অ্যাপ্রোচ আমাদের ব্যবহার করতে হয়। সেটাও ব্যবহার হতে হয়ে থাকে স্ট্যাটিস্টিক্যাল মেথড। আপনারা জানেন যে আমাদের সাইকোলজি রিসার্চের ক্ষেত্রে মূল যে ডাটাগুলো সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করতে হয়। অনেক সময় ক্লিনিক্যাল মেথড আমাদের ইউজ করতে হয়। আর ইন্ট্রোস্পেক্টিভ মেথড, এটা খুবই পুরাতন একটা মেথড, যেটা হচ্ছে শুরুর দিকে ব্যবহার করা হয়ে থাকতো, এখন এটার ব্যবহার একটু কম। বাংলা যেটাকে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি। আর আরেকটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আর্কাইভাল রিসার্চ। আর্কাইভাল রিসার্চটা হচ্ছে যে আপনি এর আগের যত ধরনের ডাটা আছে সেই ডাটাগুলো আপনি ইউজ করে নতুন একটা রিসার্চ বা একটা গবেষণা আপনি করতে চান, সেটা আর্কাইভাল রিসার্চ মেথডে আমরা করতে পারবো। তো এ গেল আমাদের রিসার্চ মেথড ইন সাইকোলজি। এর বাহিরে আর অন্য কোনো রিসার্চ মেথড থাকতে পারে, বাট আমাদের যে রেফারেন্স আছে সেই রেফারেন্সের মধ্যে এগুলোই রিসার্চ মেথড বেসিক্যালি আমরা সাইকোলজিতে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, আচরণের মনোবৈজ্ঞানিক ভিত্তি, যেটাকে আমরা বলে থাকি। যে আমরা এতদিন দেখেছি আচরণের জৈবিক ভিত্তি দায়ী আছে, বাট আমাদের অনেক কিছু মানসিক প্রক্রিয়াও দায়ী আছে আচরণের জন্য। তো সেখানে আমরা কি দেখেছি আসলে, যে psychological basis of behavior encompasses the biological, cognitive and social factors that influence how humans think, feel and act. যেমন like our brain, nervous system, gene, perception, memory, decision making, আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল কনটেক্সট, এগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। এর মধ্যে লার্নিং, বিভিন্ন ধরনের লার্নিং থিওরিজ আছে, আমাদের ইমোশনস আছে, পার্সোনালিটি আছে, মোটিভেশনস আছে, এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারসগুলো কীভাবে আমাদের আচরণের জন্য দায়ী সেই বিষয়গুলো বেসিক্যালি এখানে বলা হয়েছে, সাইকোলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। তো এরপরে আমরা চলে যাব যে নার্ভাস সিস্টেম। আসলে নার্ভাস সিস্টেমটা কি? আমাদের স্নায়ুতন্ত্র। হ্যাঁ,
তো আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, যেটাকে আমরা বলি বাংলায় বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে বা আমাদের সবথেকে স্নায়ুতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখানে হচ্ছে খুবই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত। একটা হচ্ছে আমাদের ব্রেইন এবং একটা হচ্ছে স্পাইনাল কর্ড। হ্যাঁ, আমাদের শরীরে তো বিলিয়ন বিলিয়ন নিউরনস আছে। আমরা জানি যে এই নিউরনসগুলো আমাদের কি করে, আমাদের যে বাহ্যিক পরিবেশ আছে বা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আমাদের উপযোজন করতে বা খাপ খেয়ে চলতে সাহায্য করে। এবং এই যে আমাদের গোটা বডিতে এই যে বিলিয়ন বিলিয়ন নিউরন, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। কীভাবে তথ্যগুলো আমাদের শরীর থেকে ব্রেইন থেকে শরীরের বিভিন্ন অংশে যায় বা শরীরের বিভিন্ন অংশ থেকে আমাদের ব্রেইনে সিগন্যাল প্রেরণ করে, সবগুলোই আমাদের নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে আমাদের ব্রেইন। আপনারা জানেন ব্রেইন বা মস্তিষ্ক, এই মস্তিষ্ক হচ্ছে আমাদের শরীরের বা যে কোনো প্রাণীর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো ব্রেইনটার মূলত তিনটা পার্ট, মূল হচ্ছে তিনটা পার্ট। প্রথমটাই হচ্ছে ফোর ব্রেইন বা আমরা বলি সম্মুখ মস্তিষ্ক, দ্বিতীয়টা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, আর সবার শেষে হচ্ছে হিন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক। আমরা এতক্ষণ দেখেছিলাম আসলে কেন্দ্রীয় যে আমাদের স্নায়ুতন্ত্র, এবং এখন আমরা দেখব যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমাদের যেটা বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো কেন্দ্রীয় আমরা দেখেছি যে আমাদের মূল প্রধান দুটো অংশ ছিল হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড বা মেরুরজ্জ আমরা যেটাকে বলি। আর পেরিফেরালে আমরা দেখব যে ব্রেইন এবং তার স্পাইনাল কর্ডের বাহিরে বা আমাদের শরীরের প্রান্তীয় অংশগুলো যেসব নার্ভাস সিস্টেম কাজ করে সেগুলোকে আমরা বলবো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুই ধরনের আমরা দেখেছি। একটা হচ্ছে অটোমেটিক মানে এটাকে আমরা বলি স্বয়ংক্রিয়, এটা হচ্ছে সোমেটিক বা ঐচ্ছিক। হ্যাঁ, তো ঐচ্ছিক এখানে এগুলো গঠিত বেসিক্যালি হচ্ছে নিউরন, যেগুলো লং অ্যাকসন এবং ডেনড্রাইট আছে, এবং যেগুলো আমাদের রিসেস মানে যেগুলো আমাদের শরীরের প্রান্তগুলো ইনফরমেশন সংগ্রহ করে বা যেগুলো আমাদের ব্রেইনে নিয়ে আসে। হ্যাঁ, তো নিউরনটা আসলে বেসিক্যালি কি, এর আগে হয়তো আমি ওইভাবে বলি নাই। নিউরন হচ্ছে যেগুলো আমাদের ইনফরমেশন ক্যারিয়ার করে আমাদের নার্ভাস সিস্টেমে, সেটা হতে পারে ব্রেইনে বা সেটা হতে পারে আমাদের বডিতে। তো নিউরনের একটা সঙ্গে ক্রাইডার বলেছেন নিউরনস আর দ্য সেলস দ্যাট আর দ্য বেসিক ইউনিটস অফ দ্য নার্ভাস সিস্টেম। আমাদের আমাদের স্নায়ুতন্ত্রের যে একক বলি আমরা বা বেসিক ইউনিট যেটাই বলি না কেন, সেটাই হচ্ছে আমাদের নিউরন। তো আমাদের ব্রেইনে কতগুলো নিউরন আছে আমরা বলেছি যে 100 থেকে প্রায় 200 মিলিয়ন নিউরন আছে, এবং অ্যাট এ টাইম হচ্ছে একসাথে 1000টা নিউরন তার আশেপাশে অন্যান্য নিউরনের সাথে কানেক্ট হতে পারে। হ্যাঁ, এটা একটা নিউরনের বড় একটা বিষয় যে একসাথে 1000টা নিউরনের সাথে কানেক্ট হতে পারে। তো নিউরনের গঠনটা আমরা একটু দেখব। নিউরনের স্ট্রাকচার যেটা হচ্ছে যে একটা সাধারণ কোষে বেসিক্যালি আমরা দেখেছি যে 3টা পার্ট থাকে, বাট একটা স্নায়ু কোষে যে পার্ট থাকে হচ্ছে 5টা। হ্যাঁ, 5টা কি কি? প্রথমটা হচ্ছে আমাদের সেল বডি বা আমরা বলে থাকি কোষ দেহ, দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিয়াস বা কোষ কেন্দ্র, তৃতীয়টা হচ্ছে সেল মেমব্রেন আমরা যেটাকে বলি কোষ আবরণ, কোষের বাহিরে যে অংশটা, এবং ডেনড্রাইটস বা স্নায়ুকেশ ডেনড্রাইটস। এই ডেনড্রাইটসগুলো হচ্ছে যে আমাদের একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন বা তথ্যগুলো যে পাস করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে ডেনড্রাইটস বেসিক্যালি কাজ করে। একটা হচ্ছে অ্যাক্সন বা স্নায়ু শাখা আমরা বলে থাকি। তো স্ট্রাকচার বা তাদের যে স্ট্রাকচার নিউরনের, সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু নিউরনগুলো 3 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা। প্রথমটাই আমরা বলেছি যে ইউনিপোলার বা এক মেরু বিশিষ্ট নিউরন, দ্বিতীয়টা হচ্ছে আমাদের বায়োপোলার বা দ্বিমেরু বিশিষ্ট, আর
3 নাম্বারটা হচ্ছে আমাদের মাল্টিপোলার বা বহু মেরু বিশিষ্ট, একই নিউরনে অনেকগুলো মেরু আছে, হ্যাঁ। এবং নিউরনের যে কাজ কাজ এই অ্যাক্টিভিটিস অনুযায়ী নিউরনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে সেন্সরি নিউরন বা এফআরএন নিউরন, এটার একটা নাম। সেন্সরি নিউরন হচ্ছে সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষ। দ্বিতীয়টা হচ্ছে মোটর নিউরন বা ইফারেন নিউরন, যেগুলো হচ্ছে গতিবাহী বা বহির্মুখী স্নায়ুকোষ। এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন নিউরন বা সংযোজক স্নায়ুকোষ বলা হয় এদেরকে। যে নিউরনে আমাদের গঠন গেল। আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেমটা বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা বলি বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর কেন্দ্রীয় যে নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 2টা পার্ট আছে। একটা হচ্ছে স্পাইনাল কর্ড, আপনাদের মেরুরজ্জু, আমাদের এই যে মেরুদণ্ডে যে অংশটা আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত যে মেরুদণ্ড, সেটি স্পাইনাল কর্ড। আরেকটা হচ্ছে আমাদের ব্রেইন, হ্যাঁ। তো স্পাইনাল কর্ডে 33টি ভার্টিব্রা বা আমরা বাংলায় বলি কশেরুকা রয়েছে। তো 33টি কশেরুকা রয়েছে। আর এই কশেরুকা যে ভার্টিব্রা, এগুলো মানে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 18 ইঞ্চি লম্বা হয় পুরুষদের ক্ষেত্রে, আর অ্যাভারেজে 17 ইঞ্চি লম্বা হয়ে থাকে ফিমেলদের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব যে স্পাইনাল কর্ডের 5টা রিজন বা অঞ্চল আছে, হ্যাঁ। তো এই যে আমাদের যে ভার্টিব্রা বা আমি যেটা বলেছিলাম যে একটু কশেরুকাগুলো 5টা অঞ্চলে বিভক্ত বেসিক্যালি। তো এই যে 33টা কশেরুকা রয়েছে, প্রথমটা হচ্ছে সার্ভিক্যাল বা গ্রীবাদেশীয়, সেখানে রয়েছে 5টি। থোরাসিক বা আমাদের যে বক্ষদেশীয়, সেখানে সব থেকে বেশি রয়েছে, সেখানে রয়েছে 12টি। এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা দেখেছি লাম্বার বা কটিদেশীয়তে রয়েছে 5টি কশেরুকা। স্যাক্রাল বা নিম্নদেশীয় আমরা বলে থাকি, সেখানে রয়েছে 5টি। আর কক্সিজিয়াল বা পুচ্ছদেশীয়, সেখানে রয়েছে 4টি, হ্যাঁ। তো স্পাইনাল কর্ডের বেসিক্যালি 2টা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, 2 মেইন ফাংশনস। প্রথমটাই হচ্ছে যে ট্রান্সপোর্টেশন। কিসের ট্রান্সপোর্টেশন? তথ্য ট্রান্সপোর্ট করে থাকে আমাদের শরীরের নিচের অংশ থেকে আমাদের যে ব্রেইনের নিউরনের যে কানেকশনগুলো, সেগুলো বেসিক্যালি স্পাইনাল কর্ডের মাধ্যমে। আর একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা আমরা বলে থাকি প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে স্পাইনাল কর্ডের মাধ্যমে হয়ে থাকে। প্রতিবর্ত ক্রিয়া আপনারা জানেন যে যেগুলো আমাদের কিছু কিছু বিষয় আছে যে আমাদের শরীর আপনা থেকেই সেগুলোর প্রতি রেসপন্স করে, যেমন আমাদের চোখের পাতা ফেলা বা হঠাৎ করে চোখে আলো ফেললে চোখ বন্ধ করা, এগুলো অটোমেটিক হয়ে থাকে। আর সামারাইজের ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের ব্রেইনটাকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করেছি। প্রথমটাই হচ্ছে ফর ব্রেন বা আমাদের ব্রেনের যে সামনের যে অংশটা বা সম্মুখ ভাগ, আমাদের মিড ব্রেন বলে এটাকে, মধ্য মস্তিষ্ক, এবং হিন ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক, হ্যাঁ। তো মেইন পার্টস অফ ফোর ব্রেন, আমাদের যে সম্মুখ মস্তিষ্কের মেইন অংশ, সেগুলো হচ্ছে সেরেব্রাম বা আমরা বলি গুরু মস্তিষ্ক। এর বাহিরে আছে সেরেব্রাল নিউক্লিওলাই, আমাদের থ্যালামাস আছে। থ্যালামাস, হাইপোথ্যালামাসের নাম আপনারা শুনেছেন। থ্যালামাসকে বলা হয় রিলে স্টেশন, আপনারা একটু নোট করে রাখবেন। থ্যালামাস হচ্ছে রিলে স্টেশন বলা হয় আমাদের শরীরের। আর হাইপোথ্যালামাস, যেখানে আমাদের আবেগ, ইমোশন সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস, সেখানে আহার কেন্দ্র, পান কেন্দ্র নামে 2টি অংশ আছে। লিম্বিক সিস্টেম, হিপোক্যাম্পাস এটা দেখতে অনেকটা সি হর্স বা সামুদ্রিক হর্সের মতো দেখতে। আমাদের শরীরের অনেকগুলো বিষয়ে, আমাদের ব্রেইনের অনেক বিষয়ে কাজ করে থাকে হিপোক্যাম্পাস। আমাদের এই যে অ্যামিগডালা আছে, অ্যামিগডালা হচ্ছে আমাদের রাগ বা আবেগ নিয়ন্ত্রণের সময় অনেক ভূমিকা পালন করে থাকে অ্যামিগডালা। তো আমরা দেখি সেরেব্রাম বা আমাদের যে গুরু মস্তিষ্ক,
তো মস্তিষ্কের মধ্যে যে উপরের অংশটা সেটাই হচ্ছে গুরু মস্তিষ্ক বা ইংলিশে বলে সেরেব্রাম। গুরু মস্তিষ্কের যে একটা বহিরাবরণ আছে উপরের যে অংশটা সেটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স বা মস্তিষ্ক আবরণ। মস্তিষ্ক আবরণটা আবার দুইটি পদার্থ দিয়ে গঠিত। যে মস্তিষ্ক আবরণের যে বাইরের অংশটা সেটা হলো ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে থাকি আমরা, আর গুরু মস্তিষ্কের ভিতরের যে অংশটা সেটাকে বলা হয় শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার্স। হ্যাঁ, এবং গুরু মস্তিষ্ক একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি দুটি গোলার্ধে বিভক্ত। একটি হচ্ছে বাম গোলার্ধ, আমরা বলি লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর একটা ডান গোলার্ধ। আমরা জানি যে আমাদের বাম গোলার্ধ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের ডান পাশের অংশগুলো, এবং আমাদের যে ব্রেইনের ডান গোলার্ধ কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের বাম পাশের অংশকে। এবং এই হেমিস্ফিয়ার দুটা একটা কর্পাস, দুটো কর্পাস ক্যালোসাম নামক তন্তু, এক ধরনের তন্তু বা ঘন ব্যান্ড দ্বারা সংযুক্ত দুটোই। হ্যাঁ, আপনার ব্রেইনের ছবি দেখলে দেখতে পাবেন যে দুটো পার্ট আছে এবং দুটোই জোড়া লাগানো আছে। তো মস্তিষ্ক আবরণটা হলো গুরু মস্তিষ্কের ভাস্কৃত বাইরের স্তর। তো ভাস্কৃত এই যে বাইরের আবরণের বড় খাসকে বলা হয় ফিশার, আর ক্ষুদ্র খাসকে বলা হয়ে থাকে সালসাই। হ্যাঁ, তো সেরেব্রাম বা গুরু মস্তিষ্ক বেসিক্যালি চারটি ভাগে বিভক্ত। আপনারা দেখবেন যে চারটা ভাগ হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব বা সম্মুখভাগ বা লোলার অঞ্চল বলা হয়। আমাদের যে কপালের অংশটা প্যারিটাল লোব বা মধ্যভাগ বা শিরোকুম্ভ বলা হয়। টেম্পোরাল লোব একটা আছে নিম্নভাগ বা শিরোনিম্ন অঞ্চল, আর একটা হচ্ছে অক্সিপিটাল লোব বা পশ্চাৎ ভাগ। এটার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিন্তু আমরা যে চোখে দেখি বা ভালো মতো দেখার উপরে এই লোবটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিড ব্রেইন হচ্ছে এরপরে যেটা আমাদের মিড ব্রেইন, এটা মস্তিষ্কের উপরিভাগে এবং সম্মুখ দিকের অবস্থান লঘু মস্তিষ্কের। এটা সম্মুখ এবং পশ্চাৎ মস্তিষ্ক দুইটার একটা সেতু বা একটা কানেক্টর হিসেবে কাজ করে। মধ্য মস্তিষ্ক বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটাই হচ্ছে আমরা টেকটার্ম বলে থাকি বা ছাদ বলা হয়, আর দ্বিতীয়টা হচ্ছে মেজে বা টেকমেন্টাম। হ্যাঁ, তো হিন ব্রেইন আমরা যেটা পশ্চাৎ মস্তিষ্ক বলে থাকি, মস্তিষ্কের আরেকটা অংশ, সেটা বেসিক্যালি তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আমরা বলে থাকি অধ মস্তিষ্ক বা মেডুলা অবলঙ্গটা, আর দ্বিতীয়টা হচ্ছে পন্স বা সেতু মস্তিষ্ক, আর তৃতীয়টা হচ্ছে সেরেব্রাম। হ্যাঁ, যেহেতু আপনাদের সিলেবাস মোটামুটি বেশ বড়ই, সেহেতু আমার মনে হয় যে একেবারে 100% অ্যান্সার করা হয়তো সবসময় সম্ভব হবে না, বাট আপনার যদি বেসিক ধারণাগুলো থাকে আপনি ভালো মানের সঠিক অ্যান্সার করতে পারবেন বলে আমার বিশ্বাস। সেজন্যই কিন্তু আজকের ক্লাসে আমরা মূল যে বিষয়গুলো সেগুলোই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা গেছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিস্তারিত। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমি আগেই বলেছি যে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড বাদ দিয়ে বাকি যে অংশটা সেটাই হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখানে দুইটি ভাগ রয়েছে, একটা আমরা যেটা বলেছি সোমেটিক নার্ভাস সিস্টেম বা ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বলা হয়, আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোমেটিক নার্ভাস সিস্টেম। তো ঐচ্ছিক স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করোটীয় স্নায়ু আর একটা হচ্ছে মেরু স্নায়ু। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সমবেদী স্নায়ুতন্ত্র, আর আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বা পরাসমবেদী স্নায়ুতন্ত্র বলা হয়ে থাকে। এবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এবং সেগুলো আমাদের কিভাবে মানসিক অবস্থার উপরে প্রভাব বিস্তার করে সেটুকু নিয়ে আমরা একটা আলোচনা করব। সবার আগে আমরা দেখব যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসটা আসলে কি। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো হচ্ছে যে এটা একটা সিস্টেম, হ্যাঁ, কেমিক্যাল কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্ক দ্যাট সেন্ড মেসেজ থ্রু আউট দ্য বডি, যেটা হচ্ছে আমাদের
গোটা শরীরের উপরে মেসেজ সরবরাহ করে থাকে ভায়া দ্য ব্লাড স্ট্রিম, হ্যাঁ, আমাদের রক্তের স্রোত বা রক্তের মাধ্যমে। এটার মূল কাজ হচ্ছে যে একটু সিক্রেট হরমোন, আমাদের হরমোন আমরা নাম শুনেছি, এই হরমোন সিক্রেট করার অন্যতম কাজ হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের, হ্যাঁ, দ্যাট সার্কুলেট থ্রু দ্য ব্লাড অ্যান্ড রেগুলেট দ্য ফাংশনিং অর গ্রোথ অফ দ্য বডি। আমাদের যে রেগুলার কার্যক্রম করার জন্য আমাদের যে সেটা গ্রোথ হতে পারে বা অন্যান্য যে ডেভেলপমেন্ট হতে পারে, সেই জন্য যে হরমোনগুলো সিক্রেট করে সেগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তবে এই আমাদের মানব দেহে যে রস ক্ষরণ করে এই অনেকগুলো নালী আছে, এগুলোকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমরা বলি সোনালী বা নালীযুক্ত, যেটাকে বলা হয় ডাক্ট গ্ল্যান্ড, আর একটা হচ্ছে আমাদের অনালী বা নালীহীন, যেটাকে আমরা বলি ডাক্টলেস গ্ল্যান্ড। সোনালী গ্রন্থিগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং অনালী গ্রন্থিগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের আজকে আলোচনা বিষয়ের মধ্যে আমরা বেসিক্যালি আলোচনা করবো এই যে অনালী গ্রন্থি বা যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ। তো যেসব গ্রন্থির ক্ষরণ কোন নালীর ভিতর না গিয়ে, হ্যাঁ, এটা কোনো নালীর ভিতরে হয় না, এই গ্রন্থির ক্ষরণগুলো কোনো নালীর ভিতরে হয় না, না গিয়ে সরাসরি আমাদের রক্তস্রোতে মিশে যায়, হ্যাঁ, এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে সেসব গ্রন্থিকেই বেসিক্যালি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়ে থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি যে নিঃসৃত রস, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই রসটাকেই বলা হয় হরমোন। হরমোনটা বেসিক্যালি হচ্ছে একটি গ্রিক ওয়ার্ড, হরমোন একটি গ্রিক ওয়ার্ড, এবং হরমোনের মিনিং হচ্ছে যে এটা অ্যাক্টিভেটর বা কর্ম উদ্দীপক বলা হয়ে থাকে। হরমোনের মিনিং হচ্ছে অ্যাক্টিভেটর, যেটা আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে বা কর্ম উদ্দীপক রাখতে সহায়তা করে। তো আমাদের যে শরীরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেগুলো বেসিক্যালি 8 ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, হ্যাঁ, 8 ধরনের। তো এই 8 ধরন কি কি? প্রথমটাই হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আপনারা জানেন, হয়তো বা নামও শুনেছেন, যে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে বলা হয়ে থাকে মাস্টার গ্ল্যান্ড, হ্যাঁ, এবং আমাদের যে গ্রোথ হরমোনটা বেসিক্যালি পিটুইটারি গ্ল্যান্ডেই। এরপর আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড আছে, গোনাডস আছে, পিনিয়াল গ্ল্যান্ড আছে, এবং সবার শেষেরটা হচ্ছে থাইমাস। তো এখানে পিটুইটারি গ্ল্যান্ড ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, আমি আগেই বলেছি, হ্যাঁ। পিটুইটারি গ্ল্যান্ডটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা বলি অ্যান্টেরিয়র লোব, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং তৃতীয়টা হচ্ছে পোস্টেরিয়র। তো এই যে পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোব যেটা, সেখান থেকে 6 ধরনের হরমোন সিক্রেট হয়। আপনারা খেয়াল রাখবেন এটা কয় ধরনের, 6 ধরনের হরমোন ক্রিয়েট হয়ে থাকে। প্রথমটাই হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, বা এটাকেই বলা হয় গ্রোথ হরমোন। এই কোন হরমোনটাকে গ্রোথ হরমোন বলা হয়, এরকম যদি একটা কোশ্চিন আসে, আপনারা একদম স্পেসিফাই করে দিয়েছি আমি, সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। এই হরমোন কিন্তু কম বেশি হলে আমাদের গ্রোথটাও কম বেশি হবে। যেমন যদি এই হরমোনের সিক্রেশন বেশি হয় আমাদের শরীরে, তাহলে কিন্তু মানুষ দৈত্যের মতো শরীর হবে, এবং এটাকে বলা হয় পিটুইটারি জায়ান্ট। এবং এটার হরমোন যদি সিক্রেশন কম হয়, দেন পিটুইটারি মিকেট হবে, বা আমরা যাদেরকে বামন বলে থাকি, এই যে সোমাটোট্রপিক হরমোনের কারণে সেটা হয়ে থাকে, তারতম্যের কারণে। থাইরোট্রপিক হরমোন, আরেকটা হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এবং প্রোল্যাকটিন আর ল্যাক্টোজেনিক হরমোন, যেটা আমরা জানি যে দুধ উৎপন্ন করে মায়ের শরীরে, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র লোব থেকে 6 ধরনের হরমোন নিঃসরণ হয়,
এবার আমরা দেখতেছি ইন্টারমিডিয়েট লোব থেকে দুই ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আর একটা পিগমেন্টেশন। আমাদের শরীরের বেসিক্যালি গায়ের রং নির্ধারণ করার জন্য এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর পোস্টেরিয়র লোব যেটা পশ্চাৎ লোব পিটুইটারি গ্ল্যান্ড থেকে, সেখানে দুই ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে। একটা হচ্ছে অ্যান্টিডিউরেটিক হরমোন আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিন হরমোনকে আবার এন্ডোক্রাইনোলজিক্যাল সুইচ বোর্ড বলা হয়ে থাকে। এত আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের এই হরমোনটা এত বেশি ভূমিকা পালন করে থাকে যে তাকে এন্ডোক্রাইনোলজিক্যাল সুইচ বোর্ড হিসেবে ধরা হয়। এর বাইরে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে দুই ধরনের হরমোন নিঃসরণ করে থাকে। আমরা থাইরক্সিনের নাম শুনেছি, যে থাইরক্সিন যদি ঠিকভাবে সিক্রেশন না হয়ে থাকে তার বাচ্চাদের খুবই কমন একটা রোগ হয়ে থাকে, সেটাকে বলা হয় ক্রিটিনিজম। ক্রিটিনিজম হচ্ছে যে বাচ্চার বিকাশ ঠিক মতো হবে না, তার বুদ্ধির বিকাশ ঠিক মতো হবে না, এবং একজন স্বাভাবিক ব্যক্তি হিসেবে তার যেসব ডেভেলপ হওয়ার কথা সেগুলো ডেভেলপ হবে না। আরেকটা হচ্ছে মিক্সিডেমা। আর 2 নাম্বার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আরেকটা হরমোন নিঃসরণ করে থাকে, থায়োনিন বলা হয়। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুই ধরনের হরমোন নিঃসরণ করে থাকে, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সে, আরেকটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। গোনাডস আমরা জানি যে যৌন গ্রন্থি যেটাকে বলা হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে, একটা অ্যান্ড্রোজেন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন। আর ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে এই গ্ল্যান্ড হচ্ছে এস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে থাকে। প্যারাথাইরয়েডে 4 ধরনের হরমোন করে থাকে আমাদের প্যারাথাইরয়েড। আর প্যানক্রিয়াটিক্স আমরা দেখেছি যে এটা হচ্ছে ইনসুলিন সিক্রেশন করে থাকে হরমোন, আর একটা হচ্ছে গ্লুকোজেন। ইনসুলিন আপনারা জানেন যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে। আর সবার শেষে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা হচ্ছে মেলাটোনিন। আমি মেলাটোনিনের কথা বলেছি যে আমাদের শরীরের কালারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর থাইমাস গ্ল্যান্ড হচ্ছে একমাত্র গ্ল্যান্ড যেটা কোনো ধরনের হরমোন সিক্রেশন করে না আমাদের শরীরে। এটা একটু আপনারা খেয়াল রাখবেন যে থাইমাস গ্ল্যান্ড হচ্ছে কোনো ধরনের হরমোন সিক্রেশন করে না। এবার আমরা চলে যাব সেন্সেশন এবং পারসেপশনে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেন্সেশন এবং পারসেপশন। সেন্সেশন আসলে কি? সেন্সেশন বা সংবেদন আমরা যেটাকে বাংলায় বলি, যে বাইরের যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণী যে স্বাভাবিক প্রতিক্রিয়া করে, সেটা কিসের মাধ্যমে করে থাকে? সেটাই হচ্ছে সেন্স। যে কোনো একটা সেন্স অর্গানের মাধ্যমে করে থাকে। এই যে সেন্স, আমাদের যে 5টা সেন্স অর্গান আছে আমাদের শরীরে, সেটার মাধ্যমেই যে প্রতিক্রিয়াটা করলো সেটাই হচ্ছে আমরা বলি যে সেন্সেশন। বা যে কোনো বাইরের যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক প্রতিক্রিয়া বা প্রাথমিক চেতনা, সেটাকেই আমরা বলে থাকি সেন্সেশন। তো সেন্সেশন কিসের মাধ্যমে হয়ে থাকে? আমাদের ফাইভ যে সেন্সগুলো আছে, আমাদের ইয়ার না, আমাদের ত্বক, টেস্ট, হ্যাঁ, এইগুলোর মাধ্যমেই বেসিক্যালি আমরা আমাদের ভিশন, এগুলোর মাধ্যমে আমরা সেন্সেশন করে থাকি। তো সেন্সেশনের সংজ্ঞায় বলা হয়েছে যে ক্রাইডার এবং রডিজার দুইটা সংজ্ঞা আমি এখানে দিয়েছি। প্রথমটা, সেন্সেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য সেন্স অর্গান সাচ এজ দ্য আইস অ্যান্ড ইয়ার্স গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। যে পরিবেশ থেকে যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো সংগ্রহ করে থাকে, সেটার প্রাথমিক অবস্থায় হচ্ছে সেন্সেশন। আর রডিজারের সংজ্ঞা বলা হয়েছে, সেন্সেশন রিফার্স টু দ্য রিসিপশন অফ স্টিমুলেশন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আমরা যে কোনো ধরনের সংবেদনে কিন্তু আমরা এনভায়রনমেন্ট থেকেই পেয়ে থাকি। আর পারসেপশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংবেদন তো আমরা যে কোনো একটা চেতনা হলেই সেটাকে আমরা সংবেদন বলি, কিন্তু পারসেপশনে হলো সেই যে তথ্যটার, সেটার অর্থপূর্ণ ব্যাখ্যাটাই হচ্ছে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের সংজ্ঞায় বলা হয়েছে, দেখেন, perception refers to the way the world looks, sounds, feels, tastes or smells
In the other words, perception can be defined as whatever is experienced by a person. এটা হচ্ছে মর্গানের সংজ্ঞা। একটা সংজ্ঞায় বলা হয়েছে যে পারসেপশন ইজ দ্য ক্লোজলি রিলেটেড প্রসেস বাই হুইচ দ্য ব্রেইন সিলেক্টস, অর্গানাইজেস আর ইন্টারপ্রেট দিস সেন্সেশন। মানে সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাটাই হচ্ছে পারসেপশন, সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো সেন্সেশনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যে অবশ্যই একটা স্টিমুলাস থাকতে হবে, তার একটা তীব্রতা থাকতে হবে, আর ডিউরেশন বা একটা সময় থাকতে হবে, এক্সটেন্সিটি, অ্যাবসোলিউট অ্যান্ড টার্মিনাল থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড নিয়ে আমরা একটু পরেই একটা স্লাইডে আলোচনা করবো। এরপরে সেন্সরি অ্যাডাপ্টেশন আছে, যে কীভাবে আমরা সংবেদনের প্রতি আমরা অ্যাডাপ্ট করি। সেন্সরি অ্যাডাপ্টেশন আপনারা জানেন যে ডার্ক অ্যাডাপ্টেশন আছে, লাইট অ্যাডাপ্টেশন আছে, বা আলো অভিযোজন বা অন্ধকার অভিযোজন আছে, শব্দ অভিযোজন আছে। আর পারসেপশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে অবশ্যই অর্গানাইজড হতে হবে, সংগঠিত হতে হবে, সিলেক্টিভিটি। এটা হচ্ছে সব সংবেদনকেই আমরা কিন্তু পারসেপশন বলবো না, কিন্তু সব পারসেপশনই সংবেদন। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে, নমনীয়তা আছে, হোলিস্টিক প্রপার্টি। সংবেদনে আমরা প্রত্যেকটা স্টিমুলাসকে আলাদা আলাদাভাবে হয়তো বিবেচনা করার সুযোগ আছে, বাট প্রত্যক্ষণে হচ্ছে আলাদাভাবে সেভাবে বিবেচনা করার সুযোগ নেই। পুরো বিষয়টাকে হলিস্টিক ওয়েতে আমরা সেটা করে থাকি। বাংলায় আরও সহজভাবে বলা আছে, কোনো বস্তু বা ঘটনার সম্পর্কের প্রাথমিক চেতনা বা বোধ হলো সংবেদন। সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই তা প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ বা ব্যাখ্যা। এখন প্রশ্ন হতে পারে যে যদি এই অর্থবোধ বা ব্যাখ্যাটা সঠিক না হয় তাহলে কি সেটা প্রত্যক্ষণ হবে? না, সেটা প্রত্যক্ষণ হবে না। আমরা থ্রেশহোল্ড দেখেছি, থ্রেশহোল্ড বা এটাকে প্রান্ত সীমাও বলা হয়ে থাকে। এবং থ্রেশহোল্ডটা কি আসলে? এই থ্রেশহোল্ড হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি অফ স্টিমুলাস নিডেড ফর ইট টু বি ডিটেক্টেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। আসলে আমরা কখন সংবেদন করব? একটা ন্যূনতম যদি ইন্টেন্সিটি না থাকে তখন কি আমাদের সংবেদন হবে না। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে পরিমাপ করব? এটা আমরা দুইটা ওয়েতে পরিমাপ করে থাকি। একটা হচ্ছে অ্যাবসোলিউট থ্রেশহোল্ড। এই অ্যাবসোলিউট থ্রেশহোল্ড ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিমুলেশন নেসেসারি টু প্রডিউস এ সেন্সেশন। একটা মিনিমাম অ্যাটলিস্ট আমরা সেটাকে বলে থাকি 50%। হ্যাঁ, 50% স্টিমুলেশন থাকতে হবে, যার কারণে সেটা আমাদের কাছে সংবেদন হবে। তাছাড়া কিন্তু সেটা সংবেদন হবে না। সেটাকে অ্যাবসোলিউট থ্রেশহোল্ড বলা হয়ে থাকে। তো একটা অ্যাপ্রক্সিমেট অ্যাবসোলিউট থ্রেশহোল্ডের একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। সেটা হলো আপনার ক্রাইডারের বইতেই পাবেন। দেখেন যে আমাদের ভীষণের থ্রেশহোল্ড দেখেন, স্টার্স অ্যাট নাইট অর এ ক্যান্ডেল ফ্লেম। একটা হচ্ছে মোমবাতির ফ্লেম 30 মাইল দূর থেকেও কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাটলিস্ট 30 মাইল পর্যন্ত আমরা দেখতে পাবো। হিয়ারিং এ টিকিং ওয়াস, মানে ঘড়ির যে টিকটিক শব্দ, এটা হচ্ছে আমরা 20 ফুট দূর থেকেও শুনতে পাবো, যদি সেখানে আদার্স কোনো নয়েজ না থাকে। টেস্ট, দেখা গেল 1 চামচ সুগার আমরা যে 2 গ্যালন পানির মধ্যে মিক্সড করি, তারপর আমরা কিন্তু এই যে সুগারের টেস্টটা আমরা ফিল করব। স্মেল, একটা গন্ধ, মনে করেন 1 ড্রপ পারফিউম যদি 3 রুমের একটা বাসায় কোথাও পড়ে, সেই গন্ধটাও আমরা পাবো। আর টাচের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা মাছির যে আমাদের 3 ইঞ্চি উপর থেকেও যদি আমাদের গালে পড়ে মাছির পাখা, সেটার ফিলও আমরা অনুভব করতে পারবো। এটা গ্যালান্টার পরীক্ষা করেছেন 1962 সালে। হ্যাঁ, তো একটা আমরা দেখেছি যে টার্মিনাল থ্রেশহোল্ড, আর আরেকটা যে বিষয় আছে দ্য ডিফারেন্স থ্রেশহোল্ড। একটা হচ্ছে আমাদের সেন্সেশন হওয়ার জন্য মিনিমাম কতটুকু স্টিমুলেশন লাগবে, আর একটা হচ্ছে একটা ডিফারেন্স
ডিফারেন্স বোঝার জন্য আপনার কতটুকু মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিমুলাস চেঞ্জ হতে হবে সেটাকেই বলেছে ডিফারেন্স থ্রেশহোল্ড। এই ডিফারেন্স থ্রেশহোল্ডের আবার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় জাস্ট নোটিসেবল ডিফারেন্স বা জেএনডি বলা হয়। আপনারা এটা মাথায় রাখবেন যে ডিফারেন্স থ্রেশহোল্ডের আরেকটা নাম হচ্ছে জেএনডি। হ্যাঁ, তো ওয়েবার নামে একজন ফিজিসিস্ট, বেসিক্যালি উনি একজন, তিনি কিন্তু প্রথম হচ্ছে এই যে জেএনডিটা নির্ধারণ করেন। তো এটা নামকরণ করা হয় ওয়েবার্স ল। এই নামকরণটা করেন আরেকজন বিজ্ঞানী, ওনার নাম ফেকনার বা ফেসনার, যেটাই বলি না কেন, তিনি এটার নামকরণ করেছেন আর কি ওয়েবার্স ল। ঠিক আছে, তো এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি হচ্ছে একটু স্কিপ করব, সবগুলোই হয়তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব হবে না, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তো এখানে এই দুইটার বাইরেও কিন্তু সাম সাইকোলজিস্ট কিন্তু এই যে এক্সিস্টেন্স অফ সেন্সরি থ্রেশহোল্ড এটা ডিনাই করেছেন। তারা একটা নতুন তত্ত্বের ইনফরমেশন দিয়েছেন, সেই তত্ত্বটার নাম হচ্ছে সিগন্যাল ডিটেকশন থিওরি। হ্যাঁ, সিগন্যালের মাধ্যমে আমাদের কিভাবে সেন্সেশন এবং পারসেপশন হবে সেই একটা থিওরি দিয়েছেন কিছু সাইকোলজিস্ট। তো আমাদের সেন্সেশন পারসেপশনের ক্ষেত্রে আমাদের দুটো বডি পার্টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে অডিটরি। ভিজুয়াল হচ্ছে আমাদের যে দর্শন ইন্দ্রিয় এবং অডিটরি হচ্ছে আমাদের শ্রবণ ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয় আমরা যতগুলো আমাদের সংবেদন হয়ে থাকে আমাদের শরীরের, সব থেকে বেশি হয়ে থাকে আমাদের ভিজুয়ালের মাধ্যমে, দেখার মাধ্যমে। আর দ্বিতীয় অবস্থায় হচ্ছে অডিটরি সেন্স। হ্যাঁ, অডিটরি সেন্স। তো এখানে হচ্ছে আমরা যে দেখি বেসিক্যালি কি দেখি। হ্যাঁ, আমরা একটু এই যে আমরা যে দেখি সেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি লাইট। এই যে এই লাইট ওয়েভটা তিনটা বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে আমরা বর্ণনা করে থাকি। একটা হচ্ছে ওয়েভ লেন্থ, একটা অ্যামপ্লিটিউড, আর একটা হচ্ছে পিউরিটি। হ্যাঁ, তো আমাদের দেখার জন্য প্রধানত যে আমাদের শরীরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের চোখ। তো চোখ হচ্ছে দুইটা বেসিক ফাংশন করে থাকে। একটা হচ্ছে যে দ্য হিউম্যান আইজ হ্যাজ টু বেসিক ফাংশনস। প্রথমটাই হচ্ছে যে পারফর্ম বাই কর্নিয়া, পিউপিল অ্যান্ড লেন্স, অ্যান্ড ইটস টু ফোকাস লাইট অন দ্য রেটিনা। এই তিনটা জিনিসই মূলত আমাদের কিন্তু রেটিনায় এই লাইটটা নিয়ে আসে বা সংবেদনটা নিয়ে আসে। আর সেকেন্ডটা হচ্ছে যে রেটিনা সেটা কি করে আমাদের নিউরাল ইম্পালসেসের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে রিলে করে। আমাদের তথ্যগুলো হচ্ছে বা আমাদের পুরো যে চিত্রটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ব্রেইন থেকে এই তথ্যগুলো যাওয়ার পরে কিন্তু। হ্যাঁ, তো আমাদের যে চোখের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, এটা হচ্ছে কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়া আমরা কোনটা বলি, যে ট্রান্সপারেন্ট আউটার কভারিং অফ দ্য লেন্স। আমাদের চোখের লেন্সের বাইরে যে আউটার একটা কভার আছে সেটাকে আমরা কর্নিয়া বলে থাকি। এই কর্নিয়াতেই কিন্তু প্রথম আলোটা যায় এবং আলোটা কর্নিয়া থেকে পাস হয় পিউপিলে। তো পিউপিলটা কি তাহলে? দ্য পিউপিল ইজ দ্য ওপেনিং ইন দ্য আইরিশ। আইরিশটা কি আপনারা জানেন, আমাদের যে চোখের বল আছে, হ্যাঁ, এই বলে আমাদের পিউপিলটা আছে, দ্যাট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ সাইজ। আমরা যে বড় ছোট দেখি কোনো বস্তুকে বা কোনো আলোকে, সেটা কন্ট্রোল করে মূলত পিউপিল। আর লেন্স হচ্ছে যে ট্রান্সপারেন্ট স্ট্রাকচার দ্যাট বেন্ডস দ্য ইন্টিয়ারিং লাইট। এই যে আলোটা আসে সেটাকে বেন্ড করে কিন্তু আমাদের রেটিনায় পড়ে, এবং এই রেটিনায় যে পড়ে এই কাজটা বেসিক্যালি করে লেন্সের মাধ্যমে। হ্যাঁ, তো এটা একটা লেন্সটা হচ্ছে একটা ফ্লেক্সিবল সাবস্টেন্স। এটা খুবই ফ্লেক্সিবল সাবস্টেন্স দ্যাট ক্যান চেঞ্জ শেপ টু অ্যালাউ বোথ নিয়ার অ্যান্ড ফার অবজেক্টস টু কাম ইনটু ফোকাস। খুব কাছের একটা জিনিসকে কিভাবে আমরা ফোকাসে আনবো বা দূরের একটা বিষয়কে আমরা কিভাবে ফোকাস করব সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে বেসিক্যালি
লেন্স। আরেকটু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে রেটিনাটা কি। হ্যাঁ, রেটিনা ইজ এ থিন পিস অফ টিস্যু। হ্যাঁ, থিন, একেবারে থিন বলতে এটাকে তুলনা করা হয়েছে একটা কাগজ, একটা শীট, একটা কাগজের যে শীট আছে সেটার যে থিকনেস, আর সেটার সাথে সেটার মতো একটা বিষয় যেটা আমাদের চোখের পিছনে অবস্থিত। সেটাতে এখানে দেখেন 115 মিলিয়ন স্পেসিফিক স্পেশালাইজড নার্ভ আছে, নার্ভ সেল আছে, যেগুলোকে বলা হয়ে থাকে রডস এবং কোনস। রডসের বাংলা আমরা যদি বলি যে, আর এটাকে বলা হয় আমাদের পরের ইয়েতে আছে, এটা বলা হয় শঙ্কু। রডসটাকে বলা হয় দণ্ড আর কোনসটাকে বলা হয় শঙ্কু। তো এই রডস আর কোনসগুলোই হচ্ছে দায়ী হচ্ছে আমাদের নিউরাল ইম্পালসের মাধ্যমে ইনফরমেশন বা লাইটগুলোকে আমাদের ব্রেইনে পাঠানো। হ্যাঁ, আমাদের ব্রেইনে ট্রান্সফার করা। দ্য রডস অ্যান্ড কোনস আর অলসো ডিফার ইন দ্য লোকেশন অন দ্য রেটিনা। আমাদের রডস এবং কোনসগুলো কিন্তু রেটিনায় আলাদা আলাদা লোকেশনে অবস্থান করে। আর দ্য ফোভিয়া অনলি কন্টেইনস কোন। ফোভিয়া বলতে আমাদের দুই চোখের মাঝখানে যে একটা অংশ আছে সেটাকে ফোভিয়া বলা হয়েছে। সেখানে 50,000 শুধু কোনস আছে, সেখানে কোনো রোডস নাই। আর আমরা অনেকেই জানি যে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট কি? ব্লাইন্ড স্পট ইজ এ স্মল এরিয়া অফ দ্য রেটিনা কন্টেনিং নেইদার রোডস নর কোনস। এমন একটা জায়গা রেটিনার যেখানে হচ্ছে কোনো রোডসও নাই, কোনো কোনসও নাই। হ্যাঁ, তো রডসটা মূলত দায়ী হচ্ছে কি, সেন্সিটিভ টু স্মল অ্যামাউন্ট অফ লাইট। বেসিক্যালি রাতের বেলা আমাদের যেখানে স্বল্প আলোতে আমাদের দেখার প্রয়োজন হয় বা চোখ কাজ করে বেসিক্যালি রডসের দ্বারায়। আর কোনস হইল যেখানে হচ্ছে অনেক আলো বা দিনের বেলায় আমাদের চোখের কিন্তু কোনসগুলো কাজ করে। কর্নিয়ার বাইরে একটি স্বচ্ছ পাতলা আবরণী থাকে যাকে বলা হয় কনজাংটিভা। হ্যাঁ, আমাদের যে কর্নিয়া আছে চোখের, যা চক্ষুকে মসৃণ এবং সবসময় সিক্ত রাখে বা ভেজা রাখে। তো রডস বা দণ্ডকোষ, আমরা বলেছি রডস বা দণ্ডকোষে দুটি আলোক সংবেদী কণা আছে। এই কণাগুলো, একটার নাম হচ্ছে রডপসিন এবং আরেকটা হচ্ছে পোরফাইরোপসিন। হ্যাঁ, পোরফাইরোপসিন। আবার শঙ্কু, যেটা আমরা কোনস বলি, এখানেও কিন্তু দুটি পদার্থ রয়েছে। এটা হচ্ছে আয়োডপসিন আর একটা হচ্ছে সাইনপসিন। তো রডস এবং কোনসগুলো কিভাবে কাজ করে দেখেন, আমাদের চোখে আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের চোখ কখন কি দেখে। তো আলোক তরঙ্গ দৈর্ঘ্য যখন 477 মিলি মাইক্রন হয় তখন সেটা আমরা নীল রং দেখি, আর যখন 540 মিলি মাইক্রন হয় তখন আমরা সবুজ দেখি, আর যখন 577 মিলি মাইক্রন হয় তখন হলুদ রং দেখি। আবার সেটা আলোক তরঙ্গ যদি 640-এর বেশি হয় তাহলে লাল রং দেখি, কারণ আমরা জানি যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর অডিটরি সিস্টেম যেটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের কানকেই বলে থাকি। কান কিভাবে হচ্ছে আমাদের, আমি বলেছি যে ভিজুয়ালের পরে যেটা সব থেকে বেশি আমাদের সংবেদনের সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে আমাদের অডিটরি। হ্যাঁ, তো অডিটরিরও ওই ভিজুয়ালের মতোই তিনটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা এটাকে বলি, একটা বলে ফ্রিকোয়েন্সি, একটা অ্যাম্পলিটিউড, আর একটা হচ্ছে কমপ্লেক্সিটি। তো আমাদের মানুষের যে শোনার যে ফ্রিকোয়েন্সি, এটা কতর মধ্যে থাকে? এটা 20 থেকে 20,000 হার্টস যেটাকে বলে থাকি আমরা, 20,000 হার্টসের মধ্যে থাকে। আবার আমাদের গ্রেটেস্ট সেন্সিটিভিটি থাকে হচ্ছে 1,000 থেকে 4,000 মধ্যে। এবং মজার বিষয় হচ্ছে আমরা সারা দিনে যত কার্যক্রম করি বা যত কিছু সাউন্ড আমাদের কানে আসে সবগুলোই 1,000 থেকে 4,000 হার্টসের মধ্যেই হয়ে থাকে।
এবং দেখেন এখানে ডগস মানে কুকুরের যে শোনার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 15 থেকে 50,000 পর্যন্ত, যেখানে আমাদের মানুষের 20,000-এর মধ্যে সীমাবদ্ধ। কুকুরের সেক্ষেত্রে অনেক হাই। তো আমরা কিভাবে এটা পরিমাপ করি সেটাকে আপনারা অনেকেই জানেন যে আমরা বেল বা ডেসিবেল আমরা বলে থাকি। ডেসিবেলের মাধ্যমে কিন্তু আমরা সাউন্ডের যে লাউডনেস বা অ্যাম্পলিটিউড সেটা আমরা পরিমাপ করে থাকি। এটা আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম আমরা শুনেছি, তার নাম অনুসারে কিন্তু এই ইউনিট বা এককের যে শব্দের পরিমাপ এককের নামকরণ করা হয়েছে। তো 0 ডেসিবেলে আমাদের যে হিউম্যান যে থ্রেশহোল্ড যেটা হিয়ারিং সেটা 1000 হার্টসের হয়ে থাকে। আর 20 ডেসিবেলে পর্যন্ত খুবই সফট সাউন্ড হয়, 20 ডেসিবেলে খুব সফট সাউন্ড হয়। তবে দুইজন মানুষ যখন একসাথে কনভারসেশন করে সেখানে আমরা দেখেছি যে 80 ডেসিবেলের সাউন্ড উৎপন্ন হয়, 80 ডেসিবেলস। তো হিউম্যান ইয়ার যে সংবেদন আমাদের দ্বিতীয় সর্বোচ্চ সংবেদন তৈরি করে আমাদের মধ্যে, যে আমাদের মানুষের কান, এই কানের বেসিক্যালি 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে। এই 3টা কম্পোনেন্ট হচ্ছে দা আউটার মানে বাইরের অংশটা এক্সটার্নাল লেয়ার, আমাদের মধ্যকর্ণ বলে একটা কানের অংশ আছে, একটা হচ্ছে ইনার মানে যেটা আমরা হয়তো বাইরে থেকে সেভাবে দেখতে পাই না, আমাদের কানের ভিতরে যে অংশটাকে সেটাকে আমরা ইনার কম্পোনেন্ট বলে থাকি আমাদের কানের। তো আউটার কান আমাদের যে বাইরের কান সেখানে 2টা পার্ট আছে, একটা আমরা দেখেছি যে পিনা বা আমরা কানের পাতা বলি, আর একটা হচ্ছে অডিটরি ক্যানাল বা কর্ণনালী যেটা। আর মধ্যকর্ণের ক্ষেত্রে আমরা দুটো গুরুত্বপূর্ণ অংশ দেখেছি, একটা হচ্ছে ইয়ার ড্রাম বা কর্ণপটহ বলা হয়, আর একটা হচ্ছে অসিলিক্সের ভিতরে আবার 3টা ছোট ছোট হাড় আছে যেগুলোর নাম হচ্ছে মেলিউস, একটা হচ্ছে ইনকাস, আর একটা হচ্ছে স্টেপিস। তো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের শোনার ক্ষেত্রে সেটা হচ্ছে ককলিয়াটা হচ্ছে একটা ছোট একটা টিউব, 1 ইঞ্চি পরিমাণের লম্বা একটা রিসিপ্টরস, যেখানে আমাদের রিসিপ্টরস থাকে শোনার জন্য, সেটাই হচ্ছে ককলিয়া বলে থাকি আমরা। তো ককলিয়াতে আমরা হচ্ছে আমাদের যে অডিটরি নার্ভ, আমাদের শ্রবণ যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোই বেসিক্যালি, ওই স্নায়ুগুলোই কিন্তু আমাদের নিউরাল ইম্পালসের মাধ্যমে আমাদের অডিটরির ইনফরমেশনগুলো ব্রেইনে সরবরাহ করে থাকে। হ্যাঁ, তো এখানে একটা শব্দ আছে, শব্দ তরঙ্গের সংখ্যা যেখানে দ্রুত বৃদ্ধি পায় সেখানে শব্দের উচ্চতা অর্থাৎ আমাদের শব্দের প্রত্যক্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো পারসেপচুয়াল অর্গানাইজেশন বা প্রত্যক্ষণীয় সংগঠন আমরা একটা পড়েছি যে পারসেপশনের একটা ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখেছি যে সংগঠন। তো সেখানে এই কিভাবে হয়ে থাকে পারসেপচুয়াল অর্গানাইজেশন। তো পারসেপচুয়াল অর্গানাইজেশন হচ্ছে এলোমেলো উদ্দীপনাকে সংঘবদ্ধ রূপে বা সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণ করাকেই বেসিক্যালি প্রত্যক্ষণীয় সংগঠন বা প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এটা এই যে পারসেপচুয়াল অর্গানাইজেশন এটা বেসিক্যালি করেছেন গেস্টাল্ট সাইকোলজিস্ট বলতে কারা, এই যে কার্ট কফকা, ম্যাক্স ওয়ার্দিমার এবং অলগ্যাঙ্কো হোলার, এরাই প্রথম হচ্ছে সংগঠনের উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে থাকেন এবং এখন পর্যন্ত যতগুলো প্রত্যক্ষণীয় সংগঠনের গবেষণা আছে ম্যাক্সিমাম হচ্ছে এই গেস্টাল্ট সাইকোলজিস্টই করেছেন। তো এগুলোকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়েছে পারসেপচুয়াল অর্গানাইজেশন বা প্রত্যক্ষণীয় সংগঠনকে। প্রথমটা হচ্ছে স্টিমুলাস ফ্যাক্টর বা অবজেক্টিভ কন্ডিশন, উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত। এগুলো হচ্ছে আমরা দেখেছি যে গ্রুপিং বা দলবদ্ধকরণ আছে, ক্লোজার বা পূর্ণকরণ, শূন্যস্থান পূরণকরণ, আর একটা কন্ট্রোল লাইন বা অবয়ব রেখা, একটা হচ্ছে ফিগার গ্রাউন্ড পারসেপশন। হ্যাঁ, এই 4টা বেসিক্যালি আমরা প্রত্যক্ষণের সংগঠনের
উপাদান হিসাবেই জানি। তো প্রথমটা হচ্ছে গ্রুপিং। গ্রুপিংয়ে হচ্ছে একটা ল আছে, দ্য ল অফ প্রেগন্যান্স অনুসারে এখানে কতগুলো নীতি আছে গ্রুপিংয়ের। প্রথমটা হচ্ছে প্রক্সিমিটি, মানে যত কাছে হবে সেটার পারসেপশন তত বেশি হবে। সিমিলারিটি বা একই রকম হলে সেটার পারসেপশন বেশি হবে। সিমেট্রি, সাম্যতা যদি থাকে, তারপরে গুড কন্টিনিউয়েশন, একটা যদি সঠিক ধারাবাহিকতা থাকে দেন ওটার পারসেপশন ভালো হবে। আর এটা হচ্ছে কমন ফেড বা পিকচার যদি একই রকম দেখতে হয় সেক্ষেত্রেও আমাদের পারসেপশনটা ভালো হবে। ক্লোজার হচ্ছে আমরা বলেছি যে শূন্য স্থান পূরণের ক্ষেত্রে সেটার পারসেপশনটা সুন্দর হবে। অবয়ব লাইন যদি থাকে সেটার পারসেপশনাল অর্গানাইজেশনটা ভালো হবে। আর একটা হচ্ছে ফিগার গ্রাউন্ড পারসেপশন। তো ফিগার গ্রাউন্ড পারসেপশন আবার 3 ধরনের হয়ে থাকে। একটা অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বা ফিগার গ্রাউন্ড নন রিভার্সাল। পরিবর্তনশীল প্রতীক একটা ফিগার গ্রাউন্ড রিভার্সাল, আর একটা হচ্ছে দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস ফিগার গ্রাউন্ড পারসেপশন। অর্গানাইজেশনাল ফ্যাক্টর, অর্গানিজমিক ফ্যাক্টর বা জৈবিক উপাদান, যেগুলো আমাদের ব্যক্তিগত কিছু বা শারীরিক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষণে সংগঠনের উপর প্রভাব বিস্তার করে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিড আর মোটিভেশন, যে জিনিসটা আমাদের চাহিদা বেশি বা আমাদের প্রয়োজন সেটার প্রতি আমাদের প্রত্যক্ষণীয় সংগঠন বেশি থাকে, যেখানে আমাদের আবেগ জড়িত বা আবেগ সেট অর এক্সপেকটেশন, যেটাতে আমাদের ঝোঁক কাজ করে বা আমাদের আকাঙ্ক্ষা কাজ করে, দেন ওটা হচ্ছে পারসেপচুয়াল অর্গানাইজেশনটা ভালো হয়। লার্নিং যদি হয়ে থাকে সেটার সাথে আমার যদি ভ্যালুজ জড়িত থাকে, আমার অ্যাটিটিউড থাকে, আমাদের আগ্রহ থাকে বা ইন্টারেস্ট থাকে এবং ফ্যাটিক থাকে, এই ফ্যাক্টরগুলোর উপরে বেসিক্যালি পারসেপচুয়াল অর্গানাইজেশনটা ভ্যারি করে। তো এখানে একটা ডেপথ পারসেপশনের কথা বলা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি সুগভীর প্রত্যক্ষণ। সুগভীর প্রত্যক্ষণ। আমরা বেসিক্যালি জানি যে পৃথিবী আসলে আমরা দেখে থাকি 2 ডাইনামিক, কিন্তু পৃথিবীটা আসলে 3 ডাইনামিক। যে এটা শুধু ওয়াইড এবং হাইট না, এটা অলসো একটা কি আছে, ডেপথ আছে, গভীরতাও আছে। তো এই ডেপথ পারসেপশনটা হচ্ছে অটোমেটিক। ডেপথ পারসেপশনটা অটোমেটিক। তো আমরা এই যে বাস্তব যে সংকেত ব্যবহার করে আমরা বস্তুর ঘনত্ব দূরত্ব প্রত্যক্ষণ করি, সেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একনেত্রীয় সংকেত, ঘনত্বের যেসব সংকেত একটি মাত্র চক্ষু কাজ করে উৎপন্ন হয়। একটা হচ্ছে দ্বিনেত্রীয় বা বাইনোকুলার কিউস। একনেত্রীয় সংকেতগুলো আমরা দেখি একটু। একনেত্রীয় সংকেতগুলোর মধ্যে হচ্ছে লিনিয়ার পার্সপেক্টিভ আছে, রৈখিক দৃষ্টিকোণ, ক্লিয়ারিটি আছে, ইন্টারপোজিশন আছে, উপস্থাপন, একটা বিষয় শ্যাডোজ বা ছায়া, গ্রেডিয়েন্ট অফ টেক্সচার আছে, মুভমেন্ট আছে, আর অ্যাকোমোডেশন আছে, এবং সবার শেষেটা হচ্ছে কম্পারেটিভ সাইজ। আর দ্বিনেত্রীয় ক্ষেত্রে হলো রেটিনাল ডিসপ্যারিটি অ্যান্ড কনভার্জেন্স, এবং একটা হচ্ছে আদার সিগন্যালস। পারসেপশনের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করেছিলাম, আসলে যে শুধু একটা বিষয়ের ব্যাখ্যা করলেই কি সেটা প্রত্যক্ষণ হবে? সেটা কিন্তু প্রত্যক্ষণ হবে না, ঠিক আছে? সেটার একটা অর্থপূর্ণ ব্যাখ্যা হতে হবে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের পারসেপশন হচ্ছে আমাদের বাস্তব উদ্দীপকের সাথে মিলতেছে না, সেটা আমরা ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করতেছি। এই যে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ, সেটাকে আমরা বলে থাকি ইলিউশন, বা বাংলায় সেটাকে আমরা বলে থাকি অধ্যাস। তো ইলিউশন বেসিক্যালি আমরা 2টা ক্যাটাগরিতে পেয়েছি। একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টরশন অফ স্টিমুলি, যদি স্টিমুলাসের কোনো ফিজিক্যাল বিকৃতি ঘটে সেই ক্ষেত্রে দেখা গেল সে আমাদের অধ্যাস হতে পারে। আরেকটা হচ্ছে যে মিস পারসেপশন, একটা স্টিমুলাসকে যদি আমরা মিস পারসেপ্ট করি, ভুলভাবে পারসেপশন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অধ্যাসটা হতে পারে। তো অধ্যাসটা আসলে কি? কোনো বাস্তব উদ্দীপককে আমরা দেখা গেল তার বাস্তবতা অনুযায়ী প্রত্যক্ষণ করি না, সেটা আমরা ভুলভাবে বা ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করে থাকি, সেটাই হচ্ছে অধ্যাস। তো অধ্যাস, বিভিন্ন ধরনের অধ্যাস হতে পারে এবং এটা বাস্তবে অনেক সময় আমাদের
ব্যক্তিগত জীবনেও এগুলো অভ্যাস হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে জিওমেট্রিক্যাল ইলিউশন, আমাদের খুবই বিখ্যাত একটি টেস্ট আছে, মুলার লায়ার ইলিউশন টেস্ট, আপনারা জানেন। তারপরে মুভমেন্ট ইলিউশন হতে পারে, গতি অধ্যাস যেটাকে আমরা বলে থাকি, যে গতিজনিত দেখা গেল যে একটা ট্রেন একদিকে যাচ্ছে বাট আমি দেখতেছি যে ট্রেনটা পিছাচ্ছে, আসলে কিন্তু সেটা না, সেটা গতি অধ্যাসের কারণে হয়ে থাকে, যার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ফাই ফেনোমেনন। হ্যাঁ, মুন ইলিউশন হতে পারে, যেটাকে আমরা চান্দ্র অধ্যাস বলে থাকি, যে চাঁদটা যদি আমাদের ঠিক মাথার উপরে থাকে আর একটু যদি চাঁদটা দিগন্তের দিকে থাকে তাহলে যে দিগন্তের চাঁদকে বড় মনে হবে, কিন্তু বাস্তবে কিন্তু চাঁদ একই সাইজের। ফিজিক্যাল ইলিউশন হতে পারে আমাদের, আবার ফিজিওলজিক্যাল ইলিউশনও হতে পারে, সেটা লাইটের ক্ষেত্রে হতে পারে, মুভমেন্ট, শেপ বা কালার টেস্টের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আর আরেকটা পারসেপশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন আমরা অধ্যাস দেখেছি যে সেখানে জিনিসটার হচ্ছে বাস্তব উপস্থিতি আছে, কিন্তু সেটাকে আমরা দেখতেছি বা প্রত্যক্ষণ করতেছি ভ্রান্তভাবে, কিন্তু হ্যালুসিনেশনে যেটা হচ্ছে যে উদ্দীপকের কোনো অস্তিত্বই নেই বা অবাস্তব উদ্দীপক, অবাস্তব উদ্দীপককে আমরা প্রত্যক্ষণ করতেছি, সেটাকে বলা হয় অলিক প্রত্যক্ষণ, বা এটা একটা নাম হচ্ছে যে অলিক বীক্ষণও বলা হয়ে থাকে। তো অলিক প্রত্যক্ষণ কোনো স্বাভাবিক ঘটনা না, এবং এটা যার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাও নাই, এটা একটা অস্বাভাবিক ঘটনা, যেটা হচ্ছে আমাদের অস্বাভাবিক আচরণ বা যদি আমাদের মানসিক সমস্যা থেকে থাকে সেসব ব্যক্তিদের ক্ষেত্রে বেশি হয়। যেমন আপনারা জানেন সিজোফ্রেনিয়া পেশেন্ট যারা আছেন, সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, এবং মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হ্যালুসিনেশন হয়ে থাকে, তারা প্রচুর অবাস্তব বিষয়ে প্রত্যক্ষণ করে থাকেন। তো অলিক প্রত্যক্ষণটা দর্শন বা আমাদের দেখা, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ ইত্যাদি ইন্দ্রিয়র দ্বারাও হতে পারে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সবগুলোর দ্বারাই অলিক প্রত্যক্ষণ হতে পারে। হ্যাঁ, তো অলিক প্রত্যক্ষণটা হয় কি, মানসিক চিকিৎসা যদি করা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে, তাহলে অলিক প্রত্যক্ষণ অনেক সময় দূর হয় বা ভালো হতে পারে। বিভিন্ন ধরনের অলিক প্রত্যক্ষণ হতে পারে, যেমন অডিটরি, বাস্তবে কোনো উদ্দীপক নাই কিন্তু সে কারো না কারো কথা শুনতেছে, বা ভিজুয়াল হতে পারে, দেখা গেল এক জায়গায় কোনো বস্তুর অস্তিত্ব নেই অথচ তিনি কোনো কিছু দেখতেছেন। হ্যাঁ, টেকটাইল হতে পারে, তার সেন্সরি, দেখা গেল শরীরে কোনো কিছুর উপস্থিতি নাই বাট উনি ফিল করতেছেন যে তার শরীরে কোনো কিছু একটা আছে। বা ওল ফ্যাক্টরি ক্ষেত্র হতে পারে, যেটা স্মেলের সাথে জড়িত, যে বাস্তবে সেখানে কোনো দুর্গন্ধ বা সুগন্ধযুক্ত কোনো বস্তু নাই বাট কেউ ফিল করতে পারে। একটা হচ্ছে গাস্ট্রারি হ্যালুসিনেশন হতে পারে, এক্সপিরিয়েন্সিং টেস্ট, যেটা হচ্ছে কোনো বাস্তব উদ্দীপক ছাড়াই কোনো ব্যক্তি হয়তো বিভিন্ন ধরনের টেস্ট ফিল করতে পারে, সেটাই হচ্ছে হ্যালুসিনেশন। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি আজকে ক্লাসের। তো আমি এতক্ষণ যে ক্লাস নিলাম, আসলে ক্লাসের যেসব ইনফরমেশন আমি ব্যবহার করেছি সবগুলোই আপনাদের একাডেমিক বই থেকে আমি ইনফরমেশনগুলো ব্যবহার করেছি, এবং সেই বইয়ের রেফারেন্সগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনাদের সাইকোলজি একটা বই আছে, আপনারা দেখবেন, ইংলিশ বই, সেটার রাইটার হচ্ছে ক্রাইডার এবং আদার্স, আরও দুইজন রাইটার আছেন তার সাথে। সেই বইটা থেকে আমি ইনফরমেশনগুলো নিয়েছি। একটা ফেল্ডম্যানের, রবার্ট এস ফেল্ডম্যানের একটা আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি নামে একটা ইংলিশ বই আছে, সেখান থেকেও তথ্যগুলো নিয়েছি। আমাদের বহুল প্রচলিত একটা বই আছে মনোবিজ্ঞান, উনি প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল স্যারের বই, ওনার বই থেকে তথ্যগুলো নিয়েছি। এবং আমাদের শ্রদ্ধেয় প্রফেসর নিহারঞ্জন সরকার স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার একটা বই আছে মনোবিজ্ঞান ও জীবন, সাইকোলজির বেসিক বই, সেখান থেকে অনেকগুলো তথ্য নিয়েছি। আর সর্বশেষ যে বইটা নিয়েছি, যে প্রফেসর ডক্টর সৈয়দ আইজুল ইসলাম স্যার, ওনার সাথে আরও দুজন রাইটার আছেন, এটাও হচ্ছে মনোবিজ্ঞান বইয়ের নাম, সেই বই থেকে আমি তথ্যগুলো নিয়েছি। তো আজকের ক্লাসে আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকে যে আমি ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আপনাদের 49তম বিসিএস যে প্রিলি পরীক্ষায় বিষয়ভিত্তিক অংশ মনোবিজ্ঞানে,
সেই মনোবিজ্ঞানে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন সেই পরীক্ষায়। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য সামনে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।